প্রাইম ব্যাংক প্রেজেন্টস লেগাসি উইথ এমআরএইচ শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আয়োজনে প্রথম আলো ডটকম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমরা লেগাসি উইথ এমআরএইচ শোতে এমন সব ব্যক্তিত্বদের আমরা আমন্ত্রণ জানাই যারা তাদের নিজস্ব কর্মগুণে, যোগ্যতায়, মেধায় নিজেদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। একই সাথে তারা তাদের নির্দিষ্ট যে গণ্ডি, কাজের গণ্ডি, সেখানে তারা অসাধারণ সাফল্য অর্জন করেছেন, দেশকে দিয়েছেন অনেক এবং আরও দেবার বাকি আছে। আমাদের মাঝে আজকে আছে একজন সিজন ব্যাংকার এবং আউটসে একজন ব্যাংকিং সেক্টরের নেতৃস্থানীয় ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব মাহবুবুর রহমান। সৈয়দ মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সুনামের সাথে কাজ করে গেছেন, নেতৃত্ব দিয়েছেন ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংকের মতো শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে। বর্তমানে উনি কর্মরত আছেন অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে ফর মিউচুয়াল ট্রাস্ট বাংলাদেশ। একই সাথে উনি অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন সাফল্যের সাথে নেতৃত্ব দিয়েছেন এই কমিউনিটিকে। বর্তমানে উনি বাংলাদেশের আইবিএ অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রথম নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগতম আমাদের শোতে। আপনি আমাদের আইবিএর অ্যালামনি, সে হিসেবে গর্বের একটা জায়গা আমার অবশ্যই আছে। তার আগে আপনি স্টুডেন্ট ছিলেন জিওলজির। So geology student, then you came to this business discipline, then you become a seasoned banker, then now you are leading this industry. Tell me this journey. Okay, I went after doing my college, from Notre College, so I was you're in DC as well. Okay. So I was wondering what to do. In fact, আমার এক বড় ভাই ছিলেন, উনি জিওলজিতে পড়াশোনা করেছেন। I thought of that I saw him studying lot of things like ধরেন মিনারেলস নিয়ে, পেট্রোলিয়াম নিয়ে অনেক কিছু করছেন। সো আই গট ইন্টারেস্টেড ইন দ্যাট বিকজ আমার কলেজ লাইফে কিন্তু আমার জিওগ্রাফি ওয়াজ মাই ফোর্থ সাবজেক্ট। আচ্ছা, আমি বায়োলজি নেই বিকজ ইন্টেনশনালি, বিকজ আমি ওই মেডিকেল যে ক্যারিয়ারটা আমি পার্সু করতে চাই, আমার বাবা মা যাতে প্রেশার ক্রিয়েট না করতে পারে, আমি সেজন্য ফোর্থ সাবজেক্ট নিয়েছিলাম। ইউ কেপ দ্যাট অপশন ওপেন। ইয়েস, অ্যাবসলিউটলি। নাও ওই অপশনটা ক্লোজ করে দিয়েছি যে কেন বায়োলজি নিয়ে নেই বলি। যাই হোক, তারপরে যখন আমি জিওলজিতে আসলাম, ওখানে বেশ কিছুদিন কাজ করার পর দেখলাম যে আসলে ওখানে পড়াশোনা করে দেখলাম যে আসলে আমাদের দেশে ওই সময়ের কথা বলছি, আমি টকিং অ্যাবাউট 79, 80 কথা বলছি, যখন আমার আমি ইন্টারমিডিয়েট পাস করি, দেখলাম 80s-এ এসে দেখলাম যে আসলে অপরচুনিটি স্পেস ওখানটা খুব বেশি নেই। দেন আই থট হোয়াট টু ডু, কী করবো, কেন একটা আমি তো চলে গেছি, আমি ইঞ্জিনিয়ারিংও যাইনি, আমি মেডিকেলটা অফ করে দিই, ওইখানে ক্লোজ করে দিয়েছি ডোরটা। সো দেন কী করা যায়, সো few of our friends, we sat together and we thought of some options, and then we thought of IBA. Okay. এখন তারপরে IBA তে কি করা যায়, এখন IBA এর ক্যাম্পাসে আসলাম, সেই কোনাটায় ঢাকা ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টির এখানে এসে কি করা যায় কথাবার্তা বললাম, তো দেখলাম যে না, একটা অপরচুনিটি ক্রিয়েট হতে হবে যদি আমি কাজ করতে পারি, যদি ভর্তি হতে পারি। যাই ফর্চুনেটলি থ্যাংক গড দিয়ে ওখানে অ্যাডভান্টেজ দিলাম, 500 করে গেলাম, ঢুকে গেলাম, শুরু হলো আইবিএতে 2 বছর 85 to 87। ওকে, সো ইউ আর ফ্রম 18 ব্যাচ। কারেক্ট। যদি আমাদের অনেক বন্ধু বান্ধব যারা একটু শর্টকাট হতো ব্যাচেলার দিয়েছে, আমার বন্ধু 15 ব্যাচও আছে, 16তেও আছে, 17 তো অনেক বেশি, বাট কিছু আছে 18তে। রাইট। সো আপনি যখন আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করলেন, তারপরে প্রথম চাকরিটা কোথায় ছিল? প্রথম চাকরি যেটা ছিল, আমি পাশ করার পরে কী করবো, তখন আমার দেশেরই লোক, আমাদের পরিচিত ফ্যামিলি ফ্রেন্ড হাশেম সাহেব, যে পার্টেক্স গ্রুপের হাশেম সাহেব, উনি আমাকে বললেন যে মাহবুব, তুই এখানে কি করবি, যতদিন একটা ভালো চাকরি না পাস আমার সাথে কাজ কর। আচ্ছা, তাই থট ওয়াই নট, মানে বাসায় বসে থাকাচ্ছি, অ্যাটলিস্ট লেট মি try to have some experience and working with him, like, and absolutely, and also you had the opportunity to go to the field. Oh yes. And ওর সাথে কাজ করতে উনি আমাকে দিলেন ওই তেলের যে একটা সয়াবিন তেল ছিল, সো ওই সয়াবিন তেলের যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যেটা, সেটা উনি আমাকে কাজ করার সুযোগ দিলেন। তো সেখানে গিয়ে আমি ধরেন এই যে মৌলভীবাজার, ছোটকাটরা, এইসব জায়গায় ঘোরাফেরা করলাম। এখানে প্রায় মাস 2 আমি কাজ করেছি, লার্নিং ফ্রম রুটস। অ্যাবসলিউটলি, মানে ডিলিং উইথ অল দোজ ছোট ছোট যে ব্যবসায়ী যারা বসে আছে, যারা ওখানে যে হোলসেলার, তাদের সাথে কাজ করে, দেন ফ্যাক্টরিতে যাওয়া, এই যে একটা সর্ট অফ লিঙ্কিংটা, এটা দেখা, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন চেইন, সব কিছু একটা মোটামুটি একটা ভালো একটা আমার দারুণ আই ওপেনিং। অ্যাবসলিউটলি। কেন আমি কখনো ওখানে যাইও নাই, মৌলভীবাজারে যাওয়া, ওদের গদিতে বসা, ওদের সাথে খাওয়া, এই করা, তাদের সাথে ব্যাংকে যাওয়া, টাকা জমা দেওয়া, এবং ওদের ইকোসিস্টেমটা আলাদা। অ্যাবসলিউটলি। এটা আপনি ধরেন কোনো পাঠ্য বইতে সব সময় লেখা নেই, এগুলো অ্যাবসলিউটলি ভেরি ইনফর্মালি দে ডু ইট,
ডেলিভারি অর্ডার ইস্যু করা এবং এগুলো যে টাকা ব্যাংকে জমা দেওয়ার পরে আমি আবার ফোন করে বলছি হেড অফিসকে যে না টাকা জমা দেওয়া হয়ে গেছে, তখন তো আর আপনার এরকম হোয়াটসঅ্যাপ ছিল না, সো আমি ফোন করে টাকা জমা হয়ে গেছে, আমার কাছে ডিপোজিট স্লিপ আছে, আমি নিজে ব্যাংকে গেছিলাম, ব্যাংক ব্রাঞ্চে গেছিলাম, তো তার সাথে সাথে আবার ডেলিভারি অর্ডার ইস্যু হয়ে যাচ্ছে, তারা ফ্যাক্টরিতে যাচ্ছে, ফ্যাক্টরি থেকে ওরা ডেলিভারি নিচ্ছে, সো ইট ইজ কোয়াইট এ sort of a wonderful যেখানে experience all together, যেগুলো হয়তো আমরা কখনো ধরেন আইবিতে পড়াশোনা করেছি, এগুলি সম্বন্ধে বেশি জানতাম। এক্স্যাক্টলি। এবং একজন আইবির গ্র্যাজুয়েট হিসেবে আপনি যখন এই মৌলভীবাজারে খাতুনগঞ্জে যাওয়া, জেল রোড, জুবলি রোডে যাওয়া, এটা কিন্তু খুব মানে রেগুলার প্র্যাকটিস না ফর আইবিএ গ্র্যাজুয়েটসের জন্য। অ্যাবসলিউটলি, বিকজ আমরা আইবিএ গ্র্যাজুয়েটস, ইউ আর টিচার, ইউ নো দ্যাট তখন টিচারের যেটা তোমরা আইবিএ থেকে পাস করে ম্যানেজার হবে, এই হবে, সেই হবে, মানে ডিফারেন্ট লেভেল নিয়ে চলে যাওয়া আছে আমাদের। তো আমরা তো এখানে বসে আছি, বাট দ্য মোমেন্ট উই পাস আউট অফ আইবিএ এন্ড গোয়িং টু দ্য রিয়েল লাইফ, উই গো টু দিস লেভেল, এন্ড লাইফ ইজ ডিফারেন্ট। লাইফ ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমরা অনেক কষ্ট করতে, ইটস নট লাইক যে আপনি আইবিএ তে পাস করলে যে একেবারে সামথিং গুড উইল কাম টু ইউ, ইউ লিড লাইক এ সর্ট অফ জমিদার, ইটস নট দ্যাট, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। অ্যাবসলিউটলি। নাও ইফ আই টেক ওভার ফ্রম ইউ, আপনি একটা কথা বলছিলেন যে ওই সময়টা একটা ইকোসিস্টেম ছিল, এই যে মূল্যবোধের জায়গাগুলো, কমিটমেন্ট, অনেস্টি, এই ভ্যালুসগুলার এই ক্যারিয়ার জার্নির ক্ষেত্রে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন মাহবুব ভাই? শোনেন, অনেস্টি, এথিক্যাল স্ট্যান্ডার্ড যদি আমি ইন জেনারেল বলি, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফকোর্স ফর এভরি অ্যান্ড এভরিওয়ান। আপনি হয়তো যদি শর্ট টার্ম চিন্তা করছে ডিফারেন্ট থিং, বাট আপনি যদি লম্বা দৌড়ের ঘোড়া হতে চান, আপনাকে এগুলো মেনটেন করতে হবে। ইউ লিভ লিগেসি বিহাইন্ড। অনেক হয়তো শর্ট টার্মে অনেক পয়সা করছে, অনেক কিছু করছে, এখন পিছনে কিন্তু আপনি গালি দিচ্ছেন, আপনি কিন্তু দোষ নেই খুব একটা, যখন চলে যাচ্ছে চলে যাচ্ছে, এবং তার গ্রোথটা সাস্টেনেবল না। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি কি মনেও রাখছেন না, যতদিন পয়সা ছিল ততদিন ছিল, কিন্তু এরপরে কিন্তু ইউ হ্যাভ জাস্ট ফরগটেন হিম, বিকজ তার কোনো ইথিক্যাল স্ট্যান্ডার্ড ছিল না, তার অনেস্টি ছিল না, ইন্টিগ্রিটি ছিল না। আপনি তখন সম্মান করেন টাকার জন্য, কিন্তু এখন চলে গেছে, কিন্তু যে লোকটি ওভার দি ইয়ার্স মেইনটেইন দ্যাট, তাকে কিন্তু আপনি মনে রাখছেন, সম্মান করছেন, আপনি কোনো সময় এক্সাম্পল দিচ্ছেন আপনার সন্তানদের, ওই লোকটাকে চিন্তা করে, সে কিন্তু তার অনেস্টি ছিল, ইন্টিগ্রিটি ছিল, অ্যান্ড হি হ্যাজ গন দিস ফার। সো সাস্টেইনেবিলিটি ব্যাপারটা আসে, সেটা কিন্তু বেসিক্যালি আসে এখান থেকে, ভ্যালুস থেকে। ভ্যালুস আপনি যদি না থাকলে আপনি কিছু করতে, আমাদের সমাজে এই মুহূর্তে যে প্রবলেমটা হয়েছে, আমাদের টেক্সচার ভ্যালুস চেইন অ্যাবসলিউটলি ডিসরাপশন হয়ে গেছে, যার জন্য এই যে এতগুলো সমস্যাগুলো দেখছি, এগুলি হ্যাজ কাম ফ্রম দ্যাট। শিওর। আপনি যখন ভ্যালুজের কথা আমি বলছি, আপনিও বলছেন, আমাদের ব্যাংকিং সেক্টর এখন যে, আই এম শিওর দিস ইজ ওয়ান অফ দ্য ভাইব্রেন্ট ইস্যুস, মিডিয়াতে বলেন, অন স্ক্রিন, অফ স্ক্রিন বলেন, ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর আস। এই ভ্যালুজের যে অবক্ষয় বা যে ডিস্টরশন, সেটাকে আমাদের ব্যাংকিং সেক্টরকে অনেকখানি এফেক্ট করেছে। অবশ্যই। শুনেন, এই ব্যাংকটাতে সমাজেরই পার্ট। অবশ্যই আপনার এই সমাজে যখন অবক্ষয় হয়, আপনার ভ্যালু ডাইলেশন হয়, তখন স্বাভাবিকভাবে এগুলি সবার মধ্যেই স্প্রেড আউট হয়ে যাবে। এখন আমি সৈয়দ মাহমুরা, আমার যদি ভ্যালুস না থাকে, তো আমি তো একটা ইনস্টিটিউশন যে চালাচ্ছে, সেগুলো কালেকশন অফ পিপল, তাই না? এটা এমন তো না যে, সো তারা যেভাবে চালাবে, তারা যেভাবে চিন্তা করবে, সেইভাবে ইনস্টিটিউশন চলবে। তো ব্যাংকগুলো যেটা হয়েছে, বিশেষ করে বেশ কিছু ব্যাংক দেখেন, যারা গত 15-16 বছর ধরে ছিল এবং কোনো রকম কর্পোরেট গভর্নেন্স ছিল না, ভ্যালুস ছিল না, কোনো কিছু নিচ্ছে কাজ করে না, সাফারিং না। কিন্তু যেসব ব্যাংকগুলো ধরেন, যদি এই সংখ্যাটা খুব কম, তারা কিন্তু দেখেন, তারা কিন্তু সার্ভাইভ করে গেছে, তারা কিন্তু চলছে, এবং সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কখনো ঢুকতে পারে নাই, বিকজ দে হ্যাড দ্যাট ভেরি স্ট্রং। এবং যেহেতু এত স্ট্রং ছিল, এটা ওরাও কিন্তু সাহস করে নাই। আপনি ইন্ডাস্ট্রি দেখেন যে, ধরেন যারা ভ্যালুস নিয়ে কাজ করে, অনেস্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু ওই গ্রুপটা এসে কিন্তু খুব হয়তো ওদেরকে পাত্তা দেয়, কিন্তু ওদের কিন্তু একেবারে ওদেরকে কোনো ওখানে অ্যাটাক করার চেষ্টা করে না, ওদের এক্সিস্টেন্সটা ঠিক থাকে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এবং এরা কিন্তু আলটিমেটলি, যেহেতু ভ্যালু সিস্টেমটা স্ট্রং ছিল, আলটিমেটলি এরা কিন্তু সাস্টেন করে গেছে এই ব্যাংক। সো দেখবেন সবসময় বলা হয় যে গুড ব্যাংক, ব্যাড ব্যাংকস। তো গুড ব্যাংকগুলো ওগুলো যেগুলো বেসিক্যালি হ্যাভ অলওয়েজ প্র্যাকটিস করে দেয়, স্টার্টিং ফ্রম দ্য বোর্ড টু দ্য বটম। সো বোর্ড যদি আপনার ভালো হয়, বোর্ড যদি এগুলোকে প্র্যাকটিস করে, বোর্ড যদি আপনাকে অ্যাকাউন্টেবল করে, যে ঠিক আছে, দিস আর দ্য গাইডলাইন্স দ্যাট ইউ হ্যাভ টু ফলো, দিস আর দ্য পলিসি ইউ হ্যাভ টু ফলো, অ্যান্ড অ্যাজ এ ম্যানেজমেন্ট ইউ হ্যাভ টু ফলো দোজ guidelines on the system, and board from time to time will follow it up, যে আমি করছি কিনা। যখন এবং যদি না করে, যদি অ্যাকাউন্টেবল করে, তখন দেখবেন things will fall in place. Absolutely. আমি বোর্ডের ইস্যুতে আসবো, ইটস আ বিগ থিং টু মি। ধরেন এই যে ইন টোটাল যে আমাদের ইন্ডাস্ট্রির যে একটা ভালনারেবিলিটি, সেখানে এনপিএল এর কথা আসছে, নন পারফর্মিং লোনের কথা আসছে, লিকুইডিটি ক্রাইসিসের কথা আসছে। ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের যে একটা ভালনারেবল পারসেপশন, সেখান থেকে লিটল আউট অফ দ্য বক্স এসে অ্যাজ এ এমটিবির
লিডিং পারসন হিসেবে আপনি কিভাবে কাস্টমারের আস্থাকে আপনি ধরে রাখার চেষ্টা করছেন? ইটস ভেরি ডিফিকাল্ট। দেখেন এখন ধরেন আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি কারেন্সি আউটসাইড ব্যাংকস বেড়ে যাচ্ছে। ওয়ান অফ দ্য রিজনস কিন্তু এটা, কেন ধরুন ওই যে 10-12 যতগুলো ব্যাংকই আছে না কেন, মানুষজন যাচ্ছে তার নিজের টাকা চাচ্ছে, ফেরত পাচ্ছে না। এবং সেখানে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে, এবং আমরা কিছু কিছু ব্যাংকও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে কিন্তু দিয়েছি, কিন্তু বেরোতে পারছে না। বেরোবে করতেই ধরেন যে 5টা ব্যাংক নিয়ে কথা হচ্ছে, যাদের কিনে মার্জারের কথা বলা হচ্ছে, তাদের এনপিএল ইজ রেঞ্জিং ফর 47% to 97%। ও মাই। তো এখন ধরেন যেসব ব্যাংকের এনপিএল এত লেভেলে গেছে, সে কোথা থেকে টাকা দেয়? কারণ আমাদের বেসিক্যালি ব্যাংকের কাজটা কি? উই জাস্ট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস, and our job is to take money from you and lend it to somebody else. In the process I make some money and I keep a margin and I give it back to you. এখন যে টাকাটা আমি লেন্ড আউট করেছি, and if the NPL is 47 or 97%, that means that money has not come back to the bank. That money has remained outside. So I have to pay you back. How can I pay you back? কেন আমি তো 100 টাকার প্রথমে 18 টাকা রাখতে হয় ধরেন আমার এসএলআর সিআরআর হিসাবে, বাকি টাকাটা আমি লেন্ড করি। সো you can understand that from 82 টাকা I have to earn। তাহলে কি এই মার্জারগুলো 0 + 0 0 হবে? না, it's very difficult. শোনেন, যে মার্জারটা চিন্তা করা হচ্ছে, এটা তো ধরেন একটা স্টেপ দ্যাট উই আর টেকিং। দিস ইজ এ ভেরি বোল্ড স্টেপ অন দ্য পার্ট অফ সেন্ট্রাল ব্যাংক, অফ কোর্স। সো এবং উদ্দেশ্যটা হচ্ছে আলটিমেটলি দিস উইল ব্রিং ট্রাস্ট অ্যামং দ্য ডিপোজিট দ্য কাস্টমার্স অ্যান্ড দ্য পিপল অফ দ্য কান্ট্রি, সো দ্যাট দে কাম অ্যান্ড ব্যাংক উইথ দিস ব্যাংকস। বাট এটার ভিতরে ধরেন অনেক ইন্ট্রিকেসিস আছে। এই মার্জার তো বললেই মার্জ করা যায় না, আপনি জানেন, ইউ হ্যাভ সিন দ্যাট। ইউ হ্যাভ সিন আমাদের দেশে একটা মার্জারের যখন এক্সাম্পল দেয়, যেমন গ্রিনলেস ব্যাংক ওয়াজ বট ওভার বাই স্যানাচার, এন্ড ইট টুক মোর দ্যান ইয়ার টু মার্জ। এবং এখানে কিন্তু অনেক ধরনের ধরুন এইসব ব্যাংকের আমি যদি ওদের কোর ব্যাংকিং সিস্টেমটা ডিফারেন্ট, and even though they followed all sort of protocols and governance, exactly, absolutely, they're very governed bank। তো এখানে যেমন ধরেন এখানে ওদের পলিসিগুলো যত ডিফারেন্ট, ওদের কোর ব্যাংকিং সিস্টেম ডিফারেন্ট, ওদের শরিয়া লয়ের ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস আছে। সো এগুলোকে একসাথে করা, এতগুলো লোক এখানে আছে, ধরেন এই 5টা ব্যাংকে অ্যাটলিস্ট ধরেন 12-15 হাজার লোক আছে মিনিমাম। সো এই লোকগুলোকে ইন্টিগ্রেট করা, it's a humongous job, এবং it just cannot be done overnight. Then also আপনি ধরেন 5টা ব্যাংকের 5টা সিএফও, তারপরে এই যে লোকজনের অনেকেই চলে যেতে হবে, কোথায় রিডান্ডেন্সি, কোথায় এক্স্যাক্টলি, এবং সেটা কিভাবে করবেন, ভিআরএস কিভাবে করবেন। সো lot of steps that are needed to be followed or performed before ultimate merger happens. So till that time কি হবে, কেমনি চলবে, ধরেন এটার বোর্ড কীভাবে হবে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে যেই ভুলগুলোর জন্য আজকে এখানে এসছে, সেই ভুলগুলো রিকার না করে সেখানে কি করবে। বাংলাদেশ ব্যাংক তো হ্যাজ টেকেন এ ভেরি গুড ইনিশিয়েটিভ যে থ্রু দিস বিআরও, যেটা ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স, এর মাধ্যমে করবেন, কিন্তু আলটিমেট রেজাল্টটা আসলে এখন বসে বলাটা ভেরি ডিফিকাল্ট। আমরা মাঝখানে একটা বোর্ড নিয়ে কথা বলছিলাম, বোর্ডের গভর্নেন্স, বোর্ডের ট্রান্সপারেন্সি। বিং অ্যান এমডি অ্যান্ড দ্য সি অফ দিস ব্যাংক, ওয়েন ইউ গো অ্যান্ড ফেস ইউর বোর্ড, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেন? আই এম শিওর ইট ইজ লং স্টোরি, বাট ছোট করে যদি জানা যায়। বলে অবশ্যই আপনাকে প্রিপারেশন নিতেই হবে, কারণ আপনি যখন বোর্ডকে যাচ্ছেন, প্রথম কথা হচ্ছে বোর্ডের সাথে আপনার মানে এমডি কিন্তু ইজ বেসিক্যালি ব্রিজ বিটুইন দ্য বোর্ড অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। অ্যাবসলিউটলি। And I think as a CEO, I need to be very, very transparent with the board. That's very, very important. And I need to ensure that we don't keep anything secret from the board. If something goes wrong, we need to let the board know. So এখানে কিন্তু the integrator plays a bigger role, very big role. So বোর্ডের সাথে আপনি যখন কথা বলবেন, আবার যেটা হচ্ছে বোর্ডকে এক্সিকিউটিভ লেভেলে আনার দরকার নেই। বোর্ড ইজ এ বোর্ড, বোর্ড ইজ দেয়ার টু অ্যাবসলিউট পলিসি গাইডলাইন এগুলো করার জন্য। বোর্ড উইল গিভ দ্য বাজেট, ইউর জব ইজ টু এক্সিকিউট ফলোইং দ্য গাইডলাইন্স গিভেন বাই দ্য বোর্ড, অ্যান্ড ইউ নিড টু ইনফর্ম দ্য বোর্ড অ্যাজ ফ্রম টাইম টু আপনি যে বাজেট যেটা হয়েছে, যেগুলো দেওয়া আছে, কোথায় সেটা আছে, কমপ্লায়েন্স কোনো ইস্যুজ আছে কিনা, আপনি ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স ঠিক মতো কাজ করছে কিনা, তো এই সবগুলো ইনশিওর করা। এবং অ্যাকর্ডিংলি প্রতি মাসে যে বোর্ড মিটিংগুলো হয়, সেই বোর্ড মিটিংয়ে আপনার সেগুলো আপডেট করা, অ্যান্ড প্রপোজাল যেগুলো আসে, ক্রেডিট প্রপোজালসগুলো অলসো বোর্ডে প্লেস করা হয়, যেখানে বোর্ড যেভাবে আপনার ডেলিগেশন থেকে দিয়েছে সেইভাবে এগুলো ভাগ করে করে যেগুলো প্রয়োজন হয় বোর্ডের কাছে যাওয়া, বোর্ডের অ্যাপ্রুভাল করে নেওয়া। সো ইটস সামথিং ইউ নিড টু বি ভেরি অ্যালার্ট অ্যাবাউট and transparent, যেটা আমি আগে বললাম, integrity has to be maintained. Integrity definitely it's first. So that's what it is. So এইভাবে আর কি আপনার রিলেশনশিপটা ম্যানেজ করতে হবে। ফাইন। আমরা বোর্ড নিয়ে কথা বলছিলাম। আপনি যখন নতুন কোনো কনসেপ্ট নিয়ে বোর্ডের কাছে যান, ধরা গেল রিসেন্টলি আপনারা
এমটিভির রিব্র্যান্ডিং নিয়ে হিউজ কাজ করেছেন। সো হাউ ডিফিকাল্ট অর হাউ ইজি ইজ দ্যাট ফর ইউ টু কনভিন্স ইউর বোর্ড? এই নতুন কনসেপ্টগুলোকে বোর্ড কীভাবে ওয়েলকাম করে বা তারা কীভাবে র্যাশনালিটি জানতে চায়? সো এটা একটা মনে হয় আমাদের জন্য সিক্রেট টু শেয়ার। হচ্ছে কি ট্রাস্ট ক্যাপিটাল না থাকে, হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড যদি ম্যানেজমেন্টের কনফিডেন্সটা থাকে তাহলে কিন্তু তুমি যাই দাও বোর্ডে উইল গেট পাস। It's very, very important. ওই ট্রাস্ট ক্যাপটাকে ম্যানেজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট বেসড অন এক্সপিরিয়েন্স। অ্যাবসলিউটলি। মানে বোর্ড ধরা যায় ওভার দি ইয়ার্স কীভাবে করছে, এমডি কীভাবে বিহেভ করছে, এমডি ডিএমডি কীভাবে বিহেভ করছে, এবং তারা যে প্রপোজালগুলো আনছে সেগুলো কেমনভাবে প্লেস করছে। দ্যাটস ভেরি, আমাদের যেটা আমাদের যখন আমরা রিব্র্যান্ডিংটা করি, আমাদের লেট সৈয়দ মনজুর আল্লাহ উনি তো একটা ফাদার ফিগার ছিলেন আমাদের সবার জন্য, নট অনলি ফর আস, ফর দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। সো ওনার একটাই কথা ছিল যে মাহবুব আমি তখনই চেঞ্জ করবো যদি আমি মনে করি ইট ইজ সামথিং ওয়ার্ড এনাফ, মানে জাস্ট চেঞ্জ করে চেঞ্জ করতে চাইবো। কিন্তু আমরা তখন 3-4টা পিচ ওনাদের দেখালাম এবং যেটা আমাদের এটা করেছে এটা, এবং ওনাদের এটার সাথে সাথে পছন্দ, ওনারা পুরো বোর্ড পছন্দ করে ফেলো যে দিস ইজ সামথিং উই শুড গো ফর, ইটস ডাইনামিক, ইটস কালারফুল। এখন যেহেতু আমাদের যদি দেখি যে আমাদের median is 26-27 and these are the potential, these are the people who will be banking with banks. So definitely এদেরকে যদি আনতে হয়, this is one thing we should go for. এবং সাথে সাথে এবং খুব একটা কষ্ট হয়নি, এবং আমি কয়েকটা মিটিংয়ের পরে কিন্তু we could get it done. এটা সম্ভব হচ্ছে বেস অফ দ্য ফ্যাক্ট দ্যাট বোর্ড আমাদের বিশ্বাস করত, আমরা সেইভাবে আমরা চেষ্টা করেছি রিসিপ্রোকেট করার জন্য। এই কারণে কিন্তু এটা ওয়াজ ভেরি ইজি। সো বোর্ডের সাথে কাজ করতে গেলে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ আর responding to their queries, how you're reciprocating to their to whatever they're saying. Attitude, right attitude. Absolutely. So এখন তো আমাদের ফিনটেক নিয়ে অনেক কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো আমরা এখন খুব বেশি রেডি হয়েছে বলে বলবো না আমি, কিন্তু ধরা যাক আমাদের এমএফএস ইন্ডাস্ট্রি যেটা, সেটার প্রায় 40% কনজিউমার তারা মেইন স্ট্রিম ব্যাংকের সাথে আসেনি। সেই জায়গায় আমি আসবো। মাহবুব ভাই, আপনি আমাকে বলেন সামনের দিনের যে আমাদের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চ্যালেঞ্জগুলো, সেটাকে ফেস করার জন্য অ্যাজ আ লিডার ইন দিস ইন্ডাস্ট্রি আপনি কীভাবে এই ইন্ডাস্ট্রিকে গাইড করতে চান? আমরা কিন্তু যদি বলি, আমরা পাশের দেশের কথা যদি বলি, আমি ফার্স্ট অল বাদই দিলাম, আমরা অনেকটাই পিছিয়ে আছে। প্রথমত আমার ব্যান্ডউইথ ইস্যুজ, আমাদের যে ইন্টারনেট কিন্তু স্পিড, ইউ লুক এট স্পিড, আমরা যদি দেখি নট স্যাটিসফ্যাক্টরি। সো এখানে তো সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ফাস্ট ইউ আর বিং এবল টু প্রসেস থিং। আরেকটা বড় হিন্ড্রেন্স আমি দেখি সেটা হচ্ছে যে আমাদের স্মার্টফোন অ্যাক্সেস। 25% অফ দ্য পপুলেশন পসিবলি আর ইউজিং এই স্মার্টফোনসগুলো। সো এখন এদেরকে রিচ করতে গেলে তো আমার ওই স্মার্টফোন ইম্পর্টেন্ট, তাই না? আমি ফিচার ফোন দিয়ে কিন্তু সব ফাংশনস সম্ভব না। ইউএসএসডি ইউজ করে কিন্তু ইউ ক্যানট অ্যাক্সেস টু অল দিস ফ্যাসিলিটি। আই রিমেম্বার আমি কিন্তু বিকাশের ওয়ান অফ দ্য ফাউন্ডিং বোর্ড মেম্বার্স। ওকে। সো আমরা যখন শুরু করেছিলাম এই ইউএসএসডি শুরু করেছিলাম, অনেক ডিফিকাল্টি ছিল, এবং তখন যখন পজে ট্রানজাকশন করতে যেত অনেক ডিফিকাল্ট ছিল। এখন যেমন কিউআর কোড আছে, স্ক্যান করে সাথে সাথে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ওখানে ছিল না। সো I think this is very important. These are true things, and at the same time I say infrastructure wise আমরা এখনো ওইভাবে গেছে কিনা। বাট আমি বলবো এরপরও যেভাবে আমরা এগিয়ে আসছি, এবং এখানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। অফকোর্স ইফ আই টক অফ দ্য ব্যাংকসেরও প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে, কিন্তু আনফর্চুনেটলি ব্যাংকগুলো অলরেডি এনপিএলে এমনভাবে জর্জরিত যে এদের আসলে এডিশনাল ইয়েও নেই। সো যার জন্য দেখা যাচ্ছে, তুমি যদি দেখো এখানে প্রায় 61 ব্যাংকস আছে, তার মধ্যে তো অলরেডি বলা হচ্ছে কিছু মার্চ করে যাবে, কিন্তু তারপর যে কটা ব্যাংক আছে সবাই কিন্তু এক স্টেজে নাই। হয়তো 4-5টা ব্যাংক কিন্তু আর ওয়েল অ্যাহেড অফ দ্য ইন্ডাস্ট্রি, যারা ইনভেস্টমেন্ট করে যাচ্ছে এবং এইখানে কিন্তু অনেক মোটামুটি কাজ করে গেছে। বাট ওয়ান অফ দ্য থিংস দ্যাটস ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু এখনো ফিনটেকদের মাধ্যমে যে লেন্ডিং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেন্ডিং মানি, সেটা কিন্তু এখনো কিন্তু খুব বিরাট একটা মানে ভলিউম নিতে পারেনি এখনো। কিন্তু হোয়াট এভার ইজ হ্যাপেনিং সিন্স 2011 when ডাচ বাংলা ব্যাংক অ্যান্ড ব্র্যাক বিকাশ সব পেমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ হচ্ছে। কিন্তু এছাড়া কিন্তু অন্যদিকে কিন্তু আমাদের কাছে এখনো বড় কোনো ব্রেকথ্রু, প্রচুর ভ্যালু অ্যাড করার সুযোগ রয়েছে, অনেক ভ্যালু অ্যাড করার সুযোগ রয়েছে। রাইট। এখানে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে আমরা যখন ডিজিটাল ব্যাংকের কথা বলি বা ফিনটেকের কথা বলি, আমার মনে হয় ম্যাস কনজিউমার মাঝে ট্রাস্ট ফ্যাক্টরটা মনে মিসিং। ওটা অনেকটা চলে আসছে বিকজ অফ দ্য ফ্যাক্ট এখন দেখেন অনেকখানি কিন্তু ওয়ালেট
মানুষ আর মেইনটেইন, Right, ধরো right. এমএফএস বলো, যেমন পাঠাও একটা ওয়ালেট আছে, তো তাই না, XYZ ওয়ালেট আছে, অনেক ধরনের ওয়ালেট কিন্তু আছে যেখানে মানুষ কিন্তু আর কিপিং মানি। ইয়েস, তুমি তো বলো ওই লেভেল অফ ট্রাস্ট এখনো হয়তো কিছু গ্যাপ আছে, বাট আই থিঙ্ক It's getting better. getting better, it's getting there. বাট যেটা হচ্ছে যে আমার সমস্যা হচ্ছে যে আমাদের সিস্টেমটা কত সিকিউর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দোজ হু আর কামিং উইথ দ্য ওয়ালেটস, দে হ্যাভ টু এনশিওর দ্যাট দে হ্যাভ দ্য প্রপার সিকিউরিটি সিস্টেম ইন প্লেস। কারণ এখন যখন কি কাস্টমার নট প্রেজেন্ট ট্রানজ্যাকশনসগুলো হয় তখন কিন্তু প্রচুর ফ্রড যেটা হয়, নট অনলি ইন বাংলাদেশ, অ্যাক্রস দ্য গ্লোব কিন্তু হচ্ছে। সেখানে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা যারা এখানে আসছি তারা যে ইনফরমেশন সিকিউরিটি বা এই সিকিউরিটি সিস্টেমে কতটুকু ইনভেস্টমেন্ট করছি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট। সো যেই জায়গাটা আমি ছিলাম সেটা হচ্ছে আমাদের প্রায় 38-40% আমাদের এমএফএস এর কনজিউমার তারা মেইন স্ট্রিম ব্যাংকের সাথে নাই। ইটস আ পেইনফুল পিকচার ফর ইউ। সো এটাকে আপনি কিভাবে ভাবছেন যে সামনে একটু আসলে এখানে ইন্টারঅপারেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে ইউপিআই ছিল, আমাদের এখানে একটা করা হচ্ছে চেষ্টা করে বিনিময় দিয়ে, কিন্তু এটা তো টেক অফ। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং এট ইট। এখানে হবে কি শুধু সবাই যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে যে এমএফএস টু এমএফএস, এমএফএস টু ব্যাংক, এইভাবে যদি আমরা একটা ইন্টারঅপারেবিলিটি আনতে পারি, একটা ইকোসিস্টেম বিল্ড আপ করতে, তাহলে যেটা যে আমরা যে ক্যাশলেস কথা বলছি কি উই ক্যান বেসিক্যালি মোটামুটি ওদিকে চলে যেতে পারবে। কিন্তু এখনো যেহেতু এই জিনিসটা হয়নি, যার জন্য ওই ইকোসিস্টেমে এখনো কিন্তু ওই যে ক্যাশলেস কথাটা যে হবে, এখনো বাংলাদেশ গভর্নর বলেছেন প্রতি বছর 20,000 কোটি টাকা খরচ হয় এই ক্যাশ প্রিন্ট আউট করতে, এই যে নোট প্রিন্ট করতে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 20,000 crore টাকা, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। যেহেতু আমরা ইকোসিস্টেমের কথা বলছিলাম, সেখানে গভর্নেন্সের কথা আসছিল, এনপিএল শব্দটা এখন আমাদের কাছে একটা ভীতির মতো, মানে আমরা যারা ব্যাংকিং বুঝি বা কম বুঝি বা না বুঝি হোয়াট এভার, এই যে ইস্যুটা, এটা তো একটা রেড ফ্ল্যাগ ফর আওয়ার ইকোনমি। এটার জন্য আপনি কি মনে করেন? ইজ ইট অল অ্যাবাউট দ্য পলিসি ইস্যুস, নাকি আমাদের প্রাইভেট ব্যাংকসের বোর্ড তাদের কিছু ইন্টেনশনাল মিস্টেক থাকে? এটা ছিল বেসিক্যালি গভর্নেন্স ইস্যু, এবং স্টেট লেভেল মাফিয়া হয়ে গেছিল। মানে দেখা যাচ্ছিল যে ইফ ইউ লুক অ্যাট ইট, হাউ মেনি পিপল হ্যাভ ডান, নট টু মেনি পিপল। ইয়েস, লার্জ যে কজন আছে, 4-5 জন যদি ধরে নেই, 4-5 জন যে কাজটা করেছে গত, বিশেষ করে 2017 সম্ভবত, যখন ইসলামী ব্যাংক ওয়াজ টেকেন ওভার ইন দ্য মিডনাইট, তারপর থেকে থিংস স্টার্টেড গোয়িং ব্যাড। এর আগে হয়েছিল, হয় না তা না, কিন্তু তারপর থেকে কিন্তু সিগনিফিক্যান্ট লেভেলে কিন্তু এক্স্যাক্টলি। এবং তখন যখন দেখা যাচ্ছে যে হাইয়েস্ট লেভেলে প্যাট্রোনাইজ করছিল, পিপল আর প্লান্ডারিং মানি লাইক এনিথিং। এবং আমরা দেখেছি কীভাবে টাকা পয়সা বাইরে চলে গেছে, আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় যে কী রকম অ্যাসেটস ওয়্যার বেসিক্যালি বিল্ড বিয়ন্ড বর্ডার। হ্যাঁ, তো সেটা যেখানে তার, এবং এই টাকাগুলো তো ফেরত আসবে না। এই যে এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ইয়ে তো প্রায় 27-28% হচ্ছে এনপিএল, হুইচ ইজ আবার 5 লাখ crore টাকা। আমাদের অ্যাডভান্স হচ্ছে, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস হচ্ছে প্রায় 15-16 লক্ষ কোটি টাকা। তো ইউ ক্যান সি দ্যাট যে এই ধরনের অবস্থা, আমি একটু যেটা বললাম 47 থেকে 97% হচ্ছে আমার এনপিএল। তো এই ধরনের জিনিস হলে যদি ব্যাংকের কাজই হচ্ছে টাকা নেওয়া, টাকা দেওয়া, কিন্তু এই লেভেল অফ এনপিএল যখন হয়, এরকম প্লান্ডারিং যখন হয়, তখন ডেফিনেটলি people from outside raise question mark about your sort of system. True. এবং তাতে যেটা হয়, ব্যবসায়ীরা তো এখন এলসি খোলার ক্ষেত্রে বাইরের ক্লায়েন্ট তাদের ট্রাস্ট করতে চায় না। Absolutely. So it is a pure, যদি এক লাইনে বলা হয়, it's a governance failure. Good. যদি গভর্নেন্স ফেলিয়ারের কথা বলছেন, তাহলে knowing these calamities and these challenges, নতুন ছেলেমেয়েরা এই সেক্টরে কেন আসতে চাবে? ওকে, আমাদের তো we have to live with hope. Of course we do. এবং এটা যেমন ধরো যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং যে August 5 পরবর্তী যেই সরকার এসছেন, এবং সবচেয়ে যদি কোনো ভিজিবল দেখি, রিফর্মসগুলো দেখি, সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর, অফ কোর্স। এবং এখানে হচ্ছে কি, এখানে অপরচুনিটি অনেক আছে, এবং সামনের দিকে যে ফিনটেকের কথা বলি, টেকনোলজি ড্রিভেন ফাইন্যান্সের কথা বলি, এখানে অনেক সুযোগ কিন্তু আসবেই। এবং ইটস এ ক্যারিয়ার জব, অফকোর্স ইট ইজ। এরকম ক্যারিয়ার জব হয়তো আর্ম ফোর্সেস আছে বা গভর্নমেন্ট জবে আছে, ইউ আর দ্য এক্সাম্পল। সো এরকম তো নাই। সো ডেফিনেটলি আই এম শিওর, এবং এই সেক্টরটা কিন্তু ইজ ক্রিয়েটিং জবস, ফর্মাল জব। আমি যদি ইফ ইউ লুক অ্যাট ইট, সিন্স ইউ আর এ টিচার, ইউ অলসো ডু লট অফ রিসার্চ। আমাদের যে 20 থেকে 22 লক্ষ লোক প্রতি বছর লেবার ফোর্স, ওয়ার্কিং ফোর্সে জয়েন করে, তাদের কতটুকু
আর গেটিং জবস, এবং আমাদের জব ক্রিয়েশনটা মোস্টলি কিন্তু হচ্ছে ইনফর্মাল সেক্টরে। অ্যাবসলিউটলি ফর্মাল সেক্টরে জব ক্রিয়েশন কিন্তু হচ্ছে না। তো দিস ইজ ওয়ান অফ দ্য ফর্মাল সেক্টর হুইচ ইজ ক্রিয়েটিং জবস। সো আই এম শিওর আর আমাদের এখানে যারা গ্র্যাজুয়েটস হয়ে আসছে তারা এখানে আসবে এবং কন্ট্রিবিউট করার সুযোগ পাবে। ডেফিনেটলি। সো আমি একটু একটা ব্রেথিং স্পেস নিচ্ছি, একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে যে আপনার প্রিয় বই, যা কিনা আপনাকে কিছুটা হলো নতুনভাবে ভাবতে হেল্প করেছে। বেসিক্যালি হচ্ছে কি, আমি আসলে খুব বেশি বই একসময় পড়তাম কলেজ লাইফে বা ইউনিভার্সিটি, এরপরে বই পড়া খুব একটা হয়নি। আই হ্যাভ গন ইনটু, হয় তখন আর্টিকেল পড়া হয়। এখন যেমন গত 37 বছর ধরে আমি আছি, সো বেসিক্যালি এখন আর্টিকেল পড়ে যে রেলিভেন্ট, যেগুলো এখন আমার জন্য প্রয়োজন। একটা আর্টিকেল যেটা আপনাকে মনে করেছে এইটা একটু পড়তে পারতাম। আমি বরঞ্চ আই গেট মুভ বাই দ্য ইন্ডিভিজুয়ালস। ওকে যেমন ফজল হাসান আবেদ সাহেবকে, আই লুক অ্যাট হিম। আমি যখন ব্র্যাক ব্যাংকে 7 বছর ছিলাম, উনি কীভাবে কাজ করেছেন। মঞ্জুরুল সাহেব এখানে যারা আছে, যেমন আমি তো কমার্শিয়াল ব্যাংক থেকে আসি, আমি যেটা হয়তো এখানে আসেনি, আমি বিদেশি ব্যাংকে কাজ করতাম। গ্রেনলেস ব্যাংকে কাজ করেছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করেছি, সিডি ব্যাংকে কাজ করেছি। সো ওইখান থেকে যখন আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করেছি, অ্যাবসলুট চেঞ্জ অফ মাইন্ডসেট, যে টপ টিয়ার কাস্টমার থেকে আমি একদম বটম এন্ড, মানে বটম এন্ড অফ দ্য পিরামিড। এই যে ওনাদেরকে দেখা, ওনাদের কাছে কাজ করা, এবং আমরা যে একটা বেশ কিছুদিন আমরা মাইক্রো যে ব্র্যাকের বিভিন্ন স্টেশনে গিয়ে থাকা, কাজ করা, স্টার্টিং উইথ ইভেন সুইপিং দ্য ফ্লোর, এইসব লেভেল থেকে কিন্তু আমরা কাজ করি। তো এটা কিন্তু ডিফারেন্ট লেভেল অফ মাইন্ডসেট ক্রিয়েট করে। তারপর যেমন কামাত বলে একজন ছিলেন, আইসিআইসিআই ব্যাংকের সিইও ছিলেন, তারপরে মূর্তি যিনি আপনার ফিনাকেলে যে শুরু করে, এই যে লিডারশিপগুলা ওদের জীবনে আমি পড়ি। সো সুইট দ্যাট ইউ আর অ্যাকনোলেজিং এভরিওয়ানস কন্ট্রিবিউশন টু ইওর ক্যারিয়ার। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে এরা যেভাবে আমাদের সাথে এসছে। সো এই লোকগুলোকে যখন দেখি যে কীভাবে আইসিআইসি ব্যাংকটা আসলো ফ্রম একটা বিরাট ব্যাংক হয়ে গেল, কিন্তু তাই না? এইগুলো আমাদেরকে ভাবায় যে কীভাবে আসলে এগুলো হচ্ছে। একটা সেম টেকনোলজিতে, যেমন ধর জ্যাকমা কীভাবে আলিবাবাকে নিয়ে কোথায় চলে গেল, তো এইগুলো মানে স্টিভ জব যেমন অ্যাপেলকে কীভাবে কোথা থেকে কোথায় চলে গেল। আবার একটা সেম আমরা দেখি নোকিয়া কীভাবে শেষ হয়ে গেল, জাস্ট বিকজ ওরা নতুন জিটাকে এমব্রেস করতে পারেনি। সো দেখা যায় যে ফিল্ম ফুজি কীভাবে শেষ হয়ে গেল, তাই না? এই জিনিসগুলো আমি বেসিক্যালি পড়ি, দেখি, এগুলো বেসিক্যালি আমাকে নাড়ায়, এবং দ্যাটস ওয়াই I try to keep myself updated with the changes that are happening around me that are important for the industry, for myself as well. That's what basically always keeps me awake. Amazing mindset. Before I go, last suggestions from you. সেটা হচ্ছে যে আমরা যারা চাকরি করি বিভিন্ন সেক্টরে, বা পার্টিকুলারলি যারা ব্যাংকার হতে চায় এবং ব্যাংকিং সেক্টরে চাকরি শুরু করার পরে কোন কাজটা তাদের করা উচিত না, সবচেয়ে জিনিস হচ্ছে আমি উচিতটাই বলি। হ্যাঁ জি প্লিজ। বেস্ট ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটি, দ্যাটস দ্য মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ। ইন্টিগ্রিটি। Then I think you need to embrace changes. You need to always keep on updating yourself. Because knowledge is deeper. একটা হচ্ছে কি, if you start rowing against the sort of stream, you'll just be falling behind. Absolutely. So it's like that. আপনি যদি নলেজ যদি অ্যাকোয়ার না করেন, যে সময় এক সময় কিন্তু মনে হয় ইউল গেট আউটডেটেড। এখন ধরেন যে লোকটা আইটি সার্টিফাইড লোক, আজকে আমি বসে যদি ইফ আই ডোন্ট কিপ মাই সেলফ আপডেটেড, আমি কিন্তু I'll be out of this. I'll be out of this. যদিও আমি আইটি একসময় হয়তো ভালো জানতাম, তো এখানেও তাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড টেকনোলজি। Yes. That's very, very important. You have to look beyond boundaries. এখন we are part of the global village. We're just not Bangladesh alone. So it is very, very important. Right. And other aspects, like I think you have to be bold and resilient. You have to change the reality. You have to have that confidence. Yes, you have to have that confidence. যে আমি পারবো। Candy attitude. এইটা হচ্ছে very, very important. I can do it. I can do it and I will do it. And you have to believe in yourself, because you don't know your potentials unless you try it. Absolutely. So that's what is important. So আমি আমাদের যারা ফিউচার আছে ওদেরকে সবসময় বলি যে ভাই, have trust in yourself. You can do it. You have come this far, definitely by dint of your merit. You have not come through sponsorship or somebody else. যে ছেলে স্কাইবি থেকে পাশ করে এসছে, সেই ছেলেটা আমি মেয়েটা কিন্তু এমনি পাশ করেছে,
তাদের নিশ্চয়ই কোয়ালিটিস আছে। তো এখন কি করতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ বিলিভ ইন ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু লুক বিয়ন্ড বাউন্ডারিজ, যে এখানে কী হচ্ছে না হচ্ছে। ইউ নিড টু অলওয়েজ কিপ অন আপডেটিং ইয়োর সেলফ অ্যান্ড ইউ নিড টু বি বোল্ড। আর ইন্টিগ্রিটি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, হার্ড ওয়ার্ক। কোনো বিকল্প নেই। আইনস্টাইন বলেছিলেন 1% ব্রিলিয়েন্স, 99% হার্ড ওয়ার্ক। ব্রিলিয়েন্স দিয়ে বসে থাকতে পারবেন ইফ ইউ ডোন্ট ওয়ার্ক। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য লাস্ট থিং যেটা আমি বলবো আমার লাইফ থেকে শেখা, you have to be the right place at the right time. Okay, that's very intellectual. If you're not there, হবে না। So আপনি বলতে রাইট তাহলে আমি কীভাবে রাইট টাইমে রাইট প্লেসে, ইট ইজ ইউর ওয়ার্ক, ইউর রেপুটেশন উইল টেক ইউ দেয়ার। আমি নিশ্চিত আজকে আমাদের এই শোতে সৈয়দ মাহবুবুর রহমান সাহেব তার যে সাজেশনসগুলি দিলেন এবং যে স্টোরিগুলি শেয়ার করলেন সেটা আমাকে তো আলোকিত করেছে, আর আমি শিওর যারা ফিউচার ক্যারিয়ারিস্ট তাদেরকেও ভীষণভাবে উপকৃত করবে। সৈয়দ মাহবুবুর রহমান, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমাদের এক্সপিরিয়েন্স বইতে আপনার মন্তব্য এবং অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। প্লিজ, ইটস ফর ইউ।